আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আহত ওসমান হাদিকে, প্রস্তুতি আর অ্যাম্বুলেন্স। হামলার ঘটনায় সন্দেহভাজন ৩ জন আটক, মোটরসাইকেল মালিক রিমান্ডে। শেখ হাসিনার উস্কানিতে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় হাইকমিশনারকে তলব, ঢাকার বক্তব্য প্রত্যাখ্যান দিল্লির। এখনো সরকারি সহায়তা পাননি করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো। বস্তিবাসীদের পুনর্বাসনে আগামী নির্বাচনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি। এবং বিশ্বখ্যাত টয়োটার কমিউটার সিরিজের হাইয়েস্ট মাইক্রোবাস তৈরি করছে প্রগতি ইন্ডাস্ট্রিজ। পার্টনারশিপের মাধ্যমে যন্ত্রাংশ আমদানি করা হবে জানালেন শিল্প সচিব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নির্দেশে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। এই লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওসমান হাদি চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সকাল 11টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। এই অ্যাম্বুলেন্সেই দুপুরে কোনো এক সময় তাকে নেওয়া হতে পারে সিঙ্গাপুরে। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপর হামলাকারী মোটরসাইকেল আরোহী ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ বলে নিশ্চিত করেছে ডিএমপি অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। পুলিশের কাছে চোরাই পথে তাদের বিদেশে পাড়ি দেওয়ার কোনো তথ্য নেই বলেও জানান তিনি। নজরুল ইসলাম জানান, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল মালিক সহ সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে। মোটরসাইকেল মালিককে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে না পারায় সরকারের সমালোচনা করে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এই ঘটনার প্রতিবাদে আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ করা হবে বলে জানিয়েছে তিনি। জাবের জানান, ওসমান হাদি চিকিৎসা এবং দেশের বাইরে নেয়ার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে বিষয়টি আলোচনায় এলে তাতে সম্মতি জানিয়েছেন তারা। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে, আমার কাছে মনে হয় যে এখনো গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনো চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরে পাক। দীর্ঘ 17 বছরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল, তারা এখনো সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে উদ্বেগ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাকে ডেকে ভারত অবস্থানরত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ। একই সাথে শেখ হাসিনাকে রাষ্ট্রবিরোধী বক্তব্য রাখার সুযোগ দেয় গভীর উদ্বেগও জানায় ঢাকা। এছাড়াও আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের দেশ বিরোধী কার্যক্রমের বিষয়ে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতাও চেয়েছে বাংলাদেশ। এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তাদের দেশের মাটি ব্যবহার করে বন্ধু প্রতিম বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ হচ্ছে না। দিল্লি বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এখন দেখবেন সালামি স্টিল ভোটের গাড়ি।
ঢাকা ১৭ আসনের করাইল বস্তিতে সম্প্রতি অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ ও সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে এখানকার ভোটাররা। কোনো সরকারি সহায়তা না পাওয়ায় খোলা আকাশের নিচে বৃদ্ধ শিশুদের নিয়ে রাত্রি যাপন করছে বস্তিবাসী। যারা আগামী নির্বাচনে জয়ী হবেন, বস্তিবাসীদের পুনর্বাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি তাদের। মনির হোসেন তপুর রিপোর্ট। আমার গলা ফাঁসি ছাড়া আর উপায় নাই। ৭৭ বছরের আব্দুল গফুর করাইল বস্তিতে থাকেন ৩০ বছর। সঞ্চয় এবং কিস্তিতে ঋণ নিয়ে ধীরে ধীরে ২৪টি ঘর নির্মাণ করেন। সাম্প্রতিক এ বস্তিতে ভয়াবহ আগুনে তার সহায় সম্বল সব পুড়ে গেছে। কোনোভাবে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে রাত্রি যাপন করছেন তারা। কিস্তির ৭ লাখ টাকা এবং ছোট মেয়ের ঢাকা নার্সিং মেট্রো কলেজের পড়াশোনার খরচ বহন করতে না পারার আক্ষেপ আব্দুল গফুরের। আমার মায়ের লেখাপড়া ডলে আর থেকে আমার শান্তি নাই, আমার সবার দুঃখ নাই। এই মায়ের লেখাপড়াটা থেকে আমি গলায় ফাঁসি দেব। লেখাপড়া বন্ধ হয়ে গেল, ছোটবেলা তো পড়াইছি আমি, এই পড়াটা বন্ধ হয়ে গেল, আমার গলা ফাঁসি। আর আল্লাহ আমার স্বপ্নে দুঃখ নেই, আমার দুঃখ নাই। লেখাপড়াটা নাকি আমি জীবন দিয়ে দেবো, আমি ফাঁসি টাঙ্গাবো, আমার আর উপায় নেই। বৃদ্ধ এই বাবার মতোই আরও অনেক পরিবারের অবস্থা একই। দীর্ঘদিনের পরিশ্রমের পর সবকিছু হারিয়ে নতুন করে শুরু করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হিমশিম তারা। এই ৩-৪টা বাচ্চা নিয়ে আমরা খোলা আকাশের নিচে আছি। আমার বৃদ্ধ বাবা একদম নিঃস্ব হয়ে গেছে। সবাই বলতেছে আপনাদের বিকাশ নাম্বারটা দেন, আমরা কিছু দিব, কিন্তু বিকাশ নাম্বার আমরা এই পর্যন্ত অনেক দিছি, 1000টা দিয়ে লাইছি, কিন্তু কোথাও থাকা 1000 টাকা আসে নাই। আমরা নিজেরা খুবই নিঃস্ব। যদি দয়া করেন এখনকার সরকার যিনি আছেন ওনার কাছে খুবই হাত জোর করে অনুরোধ করতেছি যেন আমাদের ঘরের টিনের চালগুলো অন্তত উঠাই দেয়। ঢাকা ১৭ আসনের কয়েক লাখ ভোটারের বসবাস এই বস্তিতে। তাদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি জানিয়েছেন তারা। এখানকার বাসিন্দারা সবকিছু হারিয়ে এখন পথে বসে গেছে। অগ্নিকাণ্ডের পর বেশ কয়েকদিন পার হলো, এখনো পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পাননি এখানকার সাধারণ মানুষ। তাই সরকার দ্রুত তাদের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, করাইল বস্তি, ঢাকা। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে বগুড়ায় আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি শহীদ জিয়া ডিগ্রি কলেজের সামনে, আর এটি হচ্ছে গাবতলী বগুড়া। জাতীয় সংসদের আসন বগুড়া ৭, আর এখান থেকে নির্বাচন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী রয়েছে গোলাম রব্বানী। চলুন সাধারণ মানুষের মুখ থেকে শুনি তাদের প্রতিক্রিয়া। জনপ্রিয় নেত্রী, আপসীন নেত্রী, এবং তিনি ভোট করছেন আমাদের এলাকায়। আমরা খুবই আনন্দিত এবং আমরা অপেক্ষায় আছি কবে ভোটটা সুন্দরভাবে একটা পরিবেশের মধ্যে সেই ভোটটা অনুষ্ঠিত হোক, এই অপেক্ষায় আছি আমরা, গোটা দেশ সহ আমাদের এই এলাকার জনগণ। 12ই ফেব্রুয়ারি যে ভোটটা হবে, আমরা আশা করছি যে এটা উৎসব মুখর একটা সুন্দর ভোট, যেটা বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর ভোট হয়নি, এটা আমরা প্রত্যাশা করছি। বগুড়ার এই আসনের জনগণ সবাই প্রায় একটি কথাই বারবার বলছিল, গত 17 বছর যাবৎ এখানকার মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং অবহেলিত। আসন্ন নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায় এবং একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি বগুড়া ৭ আসনে, যে কোনো সময় পৌঁছে যাব আপনার এলাকায়, আমাদের সাথেই থাকুন। তিনি আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড টয়োটার কমিউটার সিরিজের হাইয়েস্ট মাইক্রোবাস দেশেই তৈরি করছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রথম পর্যায়ে চট্টগ্রামের কারখানায় প্রস্তুত করা হবে 100টি ইউনিট। আগামীতে সরকারি সব সংস্থার জন্য কেনা হবে প্রগতিতে সংযোজিত এই গাড়ি। টয়োটার সাথে পার্টনারশিপ বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সরাসরি গাড়ি তৈরি যন্ত্রাংশ আমদানি করা হবে বলে জানিয়েছেন শিল্প সচিব। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
1966 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে গড়ে ওঠে গাড়ি সংযোজন কারখানা গান্ধারা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 72 সালে জাতীয়করণের মাধ্যমে এর নামকরণ করা হয় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বিএসইসির অধীনে পরিচালিত এই কারখানায় যন্ত্রাংশ আমদানি ও সংযোজন করে তৈরি করা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পূর্ণাঙ্গ গাড়ি। এখানকার তৈরি জিপ, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, মিনিবাস ও ট্রাক্টর সরবরাহ হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। এবার বেসরকারি প্রতিষ্ঠানের জন্য গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজ। সক্ষমতা আমাদের যেটা আছে, আমরা আসলে সক্ষমতা পরিমাণ কিন্তু চাহিদা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যদি গাড়ি নিয়ে আসি, এই নিয়ে আসার পর এগুলো যদি সেল না হয়, অনেক দিন পরে থাকে, তখন এটির যেমন লংজিভিটি কমে যায়। সেই ক্ষেত্রে যেটা হলো যে ডিমান্ডের সাথে সামঞ্জস্য রেখে আমরা উৎপাদন করছি। সম্প্রতি সীতাকুণ্ডের কারখানায় এক অনুষ্ঠানে প্রগতি টয়োটা পার্টনারশিপ বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে টয়োটা কর্তৃপক্ষ জানায়, জনপ্রিয়তার কারণে বাংলাদেশের 90% মানুষ টয়োটাকে বেছে নিয়েছে। ক্রেতাদের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে চায় তারা। We are here not only Pragati industry but every Bangladesh customer. So every customer is our partner, and as much as possible we want to deliver the best sales, best service and best spare parts as much as possible. বছরে অন্তত 1200 গাড়ি উৎপাদনে সক্ষম প্রগতি ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে দেশের অটোমোবাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতে এর কার্যক্রমকে আরও বেগবান করে বিশ্ববাজারে ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভের কথা জানিয়েছেন শিল্প সচিব। যদি আমরা এখানে অ্যাসেম্বল করতে পারি সরাসরি নিয়ে এসে, তাহলে আমাদের দাম যেমন কমবে, পাশাপাশি আমরা নিজেরা যাতে তৈরি করতে সক্ষম হই, ইঞ্জিন তৈরি করা সহ অন্যান্য বিষয়গুলো, সেগুলো আমরা করার চেষ্টা করছি। গাড়ি সংযোজন শিল্পে সরকারের দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা এবং প্রগতির আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানো গেলে প্রতিষ্ঠানটি গাড়ি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি অটোমোবাইল শিল্পে কার্যকর ও লাভজনক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সবশেষ তথ্য জানতে চলে যাচ্ছি তার কাছে। তপু, হাদিকে ঠিক কখন সিঙ্গাপুরে নেওয়া হবে, আর তার সাথে কে কে যাচ্ছেন, সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ চিন্তিয়া। আপনাকে জানিয়ে রাখি যে জুলাই যোদ্ধা গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা এখন বর্তমানে এখনও যে সর্বশেষ আমরা যে তথ্য পেয়েছি, এখনও তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে আসার খবর হলো যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সর্বশেষ যেটি জানানো হয়েছে, ওসমান হাদির চিকিৎসার জন্য যে সিঙ্গাপুরে নেওয়ার যে প্রক্রিয়া, এরই মধ্যে অনেকটা কাজ শেষের পথে। সর্বশেষ যে আমরা তথ্য পেয়েছি যে ওসমান হাদির কে যে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে। সেই সুবাদে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স যেটি রয়েছে সেটি এর মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়তো 11টা নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। তবে এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দুপুর 1:30 নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি, হয়তো 12টা নাগাদ এই এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়তো নেওয়া হবে। তবে এখানে যে বিশেষজ্ঞ যারা চিকিৎসক রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তার যে উন্নত চিকিৎসার যে প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়ে তার পরিবার সহ সবাই মিলে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই সিঙ্গাপুর নেওয়ার এই প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত যেই তথ্য আমরা পেয়েছি যে এই জুলাই যোদ্ধা ওসমান হাদির যে উন্নত চিকিৎসা সহ সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য যে খরচ হবে সেটি রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং ওসমান হাদির যে গুলিটি লেগেছিল মাথায়, সেই যে রক্তক্ষরণ সহ মস্তিষ্কে যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছিল এবং এখন পর্যন্ত যেহেতু তিনি লাইফ সাপোর্টের মধ্যে রয়েছেন, তার উন্নত চিকিৎসা এবং বেঁচে ফেরার জন্য যা যা করার প্রয়োজন সরকারের তরফ থেকে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জি চিন্তিয়া, এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদির চিকিৎসার বিষয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলাম নিহতের ঘটনায় কুড়িগ্রামে তাদের পরিবারে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল। এছাড়াও তার বড় ভাই সোহাগ মণ্ডলও সেনা সদস্য। শেষবারের মতো ছেলের মরদেহ দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা। অপরদিকে নিহত অপর সেনা সদস্য মমিনুল ইসলামের গ্রামের বাড়ি উলিপুরেও উত্তর পাণ্ডুলেও চলছে শোকের মাতম। আবারও সালামি স্টিল ভোটের গাড়ির খবর। ভাঙা সড়ক, মাদক ও যানজট সমস্যা সমাধান চান ঢাকা ৯ আসনের ভোটাররা। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত এই আসনটিতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এলাকাবাসী বলছেন, যে প্রার্থী সমস্যার সমাধান করতে পারবেন তাকেই ভোট দেবেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানার 12টি ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ৯ আসন। লাখো মানুষের চলাচলের এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা সড়কের ভঙ্গুর অবস্থা ও তীব্র যানজট পরিস্থিতি। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন এই আসনের বসবাসকারীরা। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যিনি জোরালো ভূমিকা রাখতে পারবেন সংসদ নির্বাচনে তাকেই দেবেন ভোট। তা আমরা সেই একটা অভিভাবককে চাই যিনি সর্বপ্রথম এই মাদকটাকে নির্মূল করবে। ভালো প্রার্থী অবশ্যই আমরা চাবো, সৎ প্রার্থী। বিএনপি ও জামাতের প্রার্থীরাও দিচ্ছেন টেকসই সড়ক নির্মাণ, যানজট নিরসন এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার প্রতিশ্রুতি। এই এলাকার জনগণের মধ্যে ধানের শীষের প্রতীকের প্রতি এবং ব্যক্তিগতভাবে যেহেতু আমি এই এলাকার সন্তান, এই এলাকায় আমার বেড়ে ওঠা এবং এই এলাকার সাংগঠনিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড আমি পরিচালনা করেছি, সম্পৃক্ত ছিলাম, এখনও আছি। যে কারণে আমি ইনশাল্লাহ আশাবাদী এবং জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে যে ভালোবাসা দিচ্ছে এটি অকল্পনীয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আমাদের যা প্রত্যাশা তার থেকে প্রাপ্তি অনেক অনেক বেশি। আমার জয়ের ব্যাপারে মানুষ অনেকেই বলছেন, আমাকেও শোনানোর চেষ্টা করেন, এরপরে মাঠে ময়দানে বলছেন যে আমরা নিশ্চিত জয়লাভ করব। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্ধারণ হবে কে হবে ঢাকা ৯ আসনের প্রায় 4.5 লাখ ভোটারের প্রতিনিধি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকার পল্টন এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। আজ সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন তিনি। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে আছি ঢাকা ৮ আসনে। এই আসনের ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। বিভিন্ন কারণে এই আসনটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য এবং হেভিওয়েট প্রার্থী বিএনপির মির্জা আব্বাসকে। এছাড়া এই আসনে জামাত থেকে মনোনয়ন দেওয়া হয়েছে হেলাল উদ্দিনকে। এছাড়া এই আসনে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি, তিনি কিন্তু বেশ আলোচনার তুঙ্গে প্রথম থেকেই ছিলেন। এখন যদিও তিনি মৃত্যুর একটা বাঁচা মরার একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে, কারণ আপনারা জানেন যে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি কিন্তু আসলে গুলিবিদ্ধ হন এবং এখন তিনি চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। আমরা কথা বলেছি এই এলাকার ভোটারদের সাথে, তারা কিন্তু আসলে বেশ সচেতন। এবার তারা বলছেন যে প্রার্থীরা এসে নানা ধরনের আশ্বাস দিলেও তারা কিন্তু যাচাই বাছাই করে এবার ভোট দেবেন এবং সর্বস্তরের মানুষ আসলে ওসমান হাদি যিনি অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন গুলিবিদ্ধ হয়ে, তার জন্য কিন্তু দোয়া করছেন। তারা চাচ্ছেন যে ওসমান হাদি সুস্থ হয়ে আবারও নির্বাচনের মাঠে ফিরে আসুক এবং পরিবর্তন যেটা শুরু করছিলেন তারা, বা পরিবর্তনের যে কথাটা ওসমান হাদি বারবারই তার বক্তব্যের মধ্যে বলেছিলেন, সেটা যাতে বাস্তবায়ন সে করতে পারে, এমনটাই চাচ্ছে অনেকেই। ভোটারদের দাবি যে জনগণের উন্নয়নে বা এলাকার উন্নয়নে কাজ করবেন বা এলাকায় যে অসঙ্গতিগুলো রয়েছে সেটা সমাধানে কাজ করবেন, এমন প্রার্থীকে তারা আসলে ভোট দিতে চান। সালামি স্টিল ভোটের গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
একের পর এক শিশু নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী বুদাপেস্টে অরবানের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ করেন তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরিতে অনুষ্ঠিত সরকার বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন দেশটির বিরোধী দল টিসজার নেতা পিটার মাগিয়ার। গত সেপ্টেম্বরে রাজধানী বুদাপেস্টের একটি সংশোধনাগারে কিশোর নির্যাতনের নতুন অভিযোগ সামনে আসার পর ওই কর্মসূচি পালন করে দলটি। রাজধানী বুদাপেস্টের কুয়াশাচ্ছন্ন রাস্তায় শিশুদের সুরক্ষা দাও লেখা ব্যানার নিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এ সময় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মহান বিজয় দিবসকে সামনে রেখে জাদুশিল্পী ঐক্য সংস্থা বিজয়ের জাদু সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক সহায়তায় আয়োজিত এই আনন্দ ঘন সন্ধ্যায় রহস্যের ঐন্দ্রজালিক জাদু পরিবেশনার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয়কে উদযাপন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলা অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ, এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও সাজেদুর রহমান মুনিম এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনি শিক্ষার প্রচারে কিংবদন্তির ভূমিকা পালন করেছেন হযরত গাউজুল আজম রাদিয়াল্লাহু আনহু। চট্টগ্রামের বায়াজিৎ এলাকায় এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাকদিয়া ইশাতুল উলুম কামিল এমএ মাদ্রাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস ময়দানে ৯১তম এনামি জলসায় বক্তারা এসব কথা বলেন। দ্বীন ইসলামের প্রচারে হযরত গাউজুল আজমের অবদানের প্রশংসাও করেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদারসিনের মহাসচিব আল্লামা অধ্যক্ষ সাব্বির আহমেদ মুমতাজি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ডক্টর জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউসিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুজলে উদ্দিন আহমেদ মাদানী। এ সময় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করেন বক্তারা। এবার প্রবাসের খবর। মহান বিজয় দিবসে নিউ ইয়র্কের কুইন্সে হয়ে গেল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফ্লাশিংয়ের কুইন্স পাবলিক লাইব্রেরির মিলনায়তনে প্রবাসী সাহিত্য ও সংস্কৃতি সংগঠন উন বাংলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন বাঙ্গালের সভাপতি মুক্তি জহির। বিজয় দিবসের তাৎপর্য নিয়ে মূল আলোচনা করেন কবি ও ভাষাশিল্পী কাজী জহিরুল ইসলাম। সমাপনী বক্তব্য রাখেন উন বাঙ্গাল অমর ২১শে বইমেলার আহ্বায়ক ফখরুল আলম। এবারে খেলার খবর। আলাভেসকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ। এতে শিরোপা প্রত্যাশী চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে আনল তারা। আলভেসের মাঠে খেলা ২৪ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় এটি তার ১৭তম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ বাড়ায় আলাভেস। ৬৮ মিনিটে বদলি খেলোয়াড় কার্লোস ভিনসেন্তে ১-১ গোলে সমতায় ফেরান। তবে ৭৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাশে গোল করে রিয়াল মাদ্রিদকে স্বস্তির জয় এনে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো। এই জয় ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগে টেবিলের ২ নম্বরে রইল জাভি আলোনসোর দল। আর শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান এখন ৪ পয়েন্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আহত ওসমান হাদিকে, প্রস্তুতি এয়ার অ্যাম্বুলেন্স। হামলার ঘটনায় সন্দেহভাজন ৩ জন আটক, মোটরসাইকেল মালিক রিমান্ডে। শেখ হাসিনার উস্কানিতে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে বলেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় হাইকমিশনারকে তলব, ঢাকার বক্তব্য প্রত্যাখ্যান দিল্লির।
এখনো সরকারি সহায়তা পাননি করাইল বস্তিতে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো। বস্তিবাসীদের পুনর্বাসনে আগামী নির্বাচনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি। এবং বিশ্বখ্যাত টয়োটার কমিউটার সিরিজের হাইয়েস্ট মাইক্রোবাস তৈরি করছে প্রগতি ইন্ডাস্ট্রিজ। পার্টনারশিপের মাধ্যমে যন্ত্রাংশ আমদানি করা হবে, জানালেন শিল্প সচিব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।